বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমেই শুনে নেব হেডলাইন্স। যুদ্ধের সংজ্ঞা বদল, শত্রুকে নিমেষে গুড়িয়ে দিতে ভারতীয় সেনাবাহিনীতে এলো একেবারে নতুন প্রযুক্তির ভৈরব রুদ্র। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরে আচমকা দিল্লি তলব, মোদীর দরবারে দেবেন্দ্র ফড়নবিস। কাকপক্ষেও টের পায়নি দ্বিতীয় সন্তান আসার কথা, রহস্য ভাঙলেন কাঞ্চন পত্নী শ্রীময়ী। কিভাবে পাশে ছিলেন ঋতুপর্ণা? 10 দিন সময় বসে থাকলে হবে না, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। এত বড় নেতা যে পার্টিতে যাচ্ছে সে পার্টি ডুবে যাচ্ছে, কাকে কটাক্ষ করলেন দিলীপ? ছাত্র আন্দোলনে বিশৃঙ্খলা নিয়ে করা বার্তা মন্ত্রীর। আন্দোলন উঠতে মমতাকে ফোন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। কি কথা হলো দুজনের? ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা বিজেপির নীতিরই প্রমাণ, বললেন অমিত শাহ। নিটু উত্তীর্ণদের ন্যায় বিচারের আশ্বাস। ট্রেন যাত্রীদের জন্য বিরাট সুখবর, বদলে যাচ্ছে হাওড়া স্টেশনের নকশা, তৈরি 2.69 কোটির নয়া প্ল্যাটফর্ম। শিক্ষাগত যোগ্যতায় ধর্মেন্দ্র প্রধানের থেকে পিছিয়ে প্রহ্লাদ যোশী, দেশের নতুন শিক্ষামন্ত্রী পড়াশোনা কত দূর? সবুজ সাথী অতীত, নাম বদলে আসছে সারথী, সাইকেলের রঙে বদলে নেই বড় ঘোষণা সরকারের। কিভাবে জন্ম হলো দলের, কেনই বা নাম হলো ককরোচ, অবাক করা একটি ঘটনা প্রবুহ। তৃণমূল ছাত্রনেতা গ্রেপ্তার হতে পুরুলিয়ায় শোরগোল, কেন মারাত্মক অভিযোগে ফেসে গেল কিরিটি? ছেলের কাজের জন্য বাবা কেন দায়ী হবে? মেয়ের কাণ্ড দেখেও মন্ত্রীর ঢাল হলেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গোপনাঙ্গে আঘাত, চিরতরে চোখ হারাচ্ছে 19 বছরের ছাত্র। দিল্লি পুলিশি তাণ্ডবে স্বরাষ্ট্রমন্ত্রীকে করা আক্রমণ রাহুলের। ভারত নেপাল যাতায়াতে বড় স্বস্তি, পকেটে কত হাজার টাকার ভারতীয় নোট নিয়ে যাওয়া যাবে। দেশের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশীকে কি চ্যালেঞ্জ এখন তার সামনে? প্রশ্ন ফাঁস ঠেকাতে ঐতিহাসিক পদক্ষেপ, 10 বছরের জেল ও 50 লক্ষ টাকা জরিমানার করা বিধান এনে বড় বার্তা কেন্দ্রের। শিক্ষামন্ত্রী পদে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, মন ভারাক্রান্ত শুভেন্দুর। নির্বাচনের পর কেদোনা, বিজেপিকে হটাতে সভাপ্রধান অখিলেশকে সরাসরি জোটের প্রস্তাব দিলেন আসাদুদ্দিন ওয়াইসি। আর মাত্র 10 দিন, অন্নপূর্ণা যোজনা নিয়ে করা বার্তা মুখ্যমন্ত্রীর, মাঠে নামতে হবে বিধায়কদেরও। এবার আসি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজ 26শে জুলাই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক বিজয়ের 27তম গৌরবোজ্জ্বল বার্ষিকী উদযাপিত হচ্ছে। 1999 সালের উত্তপ্ত গ্রীষ্মকালে কার্গিলের দুর্গম ও বরফাবৃত পর্বতমালা জুড়ে ভারতীয় জওয়ানরা যে অসামান্য সাহসিকতা ও বীরত্বের নিদর্শন দেখেছিলেন তা আজীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে ভারতের কৌশলগত অবস্থান আমূল বদলে গেছে। গত মে মাসে পাহালগামে ঘটা নৃশংস সন্ত্রাসী হামলার উপযুক্ত কঠোর জবাব দিতে ভারতীয় সশস্ত্র বাহিনী শত্রু ঘাঁটিতে ঢুকে যে অপারেশন সিঁদুর পরিচালনা করেছিল তা বিশ্বকে ভারতের নতুন সামরিক শক্তির পরিচয় করিয়ে দিয়েছে। কার্গিল সংঘাত এবং সাম্প্রতিক অপারেশন সিঁদুরের মধ্যবর্তী দীর্ঘ সময় ভারতীয় সেনার রণকৌশল এবং যুদ্ধ পদ্ধতিতে এসেছে যুগান্তকারী পরিবর্তন। সামরিক বিশেষজ্ঞদের মতে যুদ্ধের ধরন ও প্রজন্মগত বিবর্তনের দিক থেকে কার্গিল যুদ্ধ মূলত চতুর্থ প্রজন্মের একটি সংগঠিত রূপ ছিল, যেখানে সমগ্র পশ্চিম রণাঙ্গন জুড়েই সৈন্য মোতায়েন এবং বিভিন্ন ভারী কামানের ব্যাপক ব্যবহার করা হয়েছিল। কিন্তু অপারেশন সিঁদুর ছিল আরও অনেক বেশি উন্নত, আধুনিক। অত্যাধুনিক প্রযুক্তির নিখুঁত ব্যবহারের কারণে একে 4.5 প্রজন্মের একটি নিখুঁত সামরিক অভিযান হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই ধারাবাহিকতায় ভারতীয় সেনাবাহিনী নিজেদের প্রতিরক্ষামূলক মানসিকতা পুরোপুরি ঝেড়ে ফেলে সম্পূর্ণ আক্রমণাত্মক ও আধুনিক প্রযুক্তি নির্ভর রণকৌশল তৈরি করেছে। সেনাবাহিনীর এই রূপান্তরের অংশ হিসেবে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন কর্মতৎপরতা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের নাটকীয় পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে যন্তর মন্তরে চলা লাগাতার ছাত্র আন্দোলনের চাপে মন্ত্রী সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। শিক্ষামন্ত্রীর ইস্তফার মাত্র 1.5 ঘন্টা আগে সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একটি বৈঠকে নির্ধারিত সময় ছিল। এই ঘটনাকে দেশের ছাত্র যুব সমাজের সম্মিলিত আন্দোলনের বিজয় হিসেবে আখ্যা দিয়েছিলেন বিরোধী নেতারা, যার প্রেক্ষিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এটিকে সত্যের জয় বলে কটাক্ষ করেছেন। এদিকে এই পরিস্থিতির মধ্যে শনিবার হঠাৎই দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। যদিও সরকারিভাবে একে রুটিন প্রশাসনিক সফর বলা হচ্ছে, তবে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার আবহে এই সফর নিয়ে জল্পনা তুঙ্গে। দিল্লিতে ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা পদত্যাগী মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন। সমাজকর্মী সোনাম ওয়াংচুক পদত্যাগপত্রকে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক ফল হিসেবে অভিহিত করেছেন। রাজ্যে পালাবদলের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে উঠেছে সরকারি অন্নপূর্ণা যোজনা। দেখতে দেখতে 2 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অনেকেই টাকা পাননি, এমনকি ফর্ম ফিল আপ করার পরও পেন্ডিংয়ে রয়েছে।
এবার থেকে এই সরকারি অনুদান নিয়ে বিরাট ঘোষণা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর কিছুদিন পরেই মাস শেষ হবে এবং নতুন করে যোগ্যদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে বলে জানা যাচ্ছে। একেবারে সময়সীমা বেঁধে দিয়ে শনিবার রাজ্যের বিধায়কদের তিনি বলেছেন, আগামী 10 দিনের মধ্যে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের তালিকা থেকে অযোগ্যদের বাছাই করে ফেলতে হবে। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠক থেকে নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, যোজনা নিয়ে আগে অনেক বিতর্ক তৈরি হয়েছে, বিরোধীরাও বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। অন্নপূর্ণা যোজনা এখনো এমন কিছু নাম রয়েছে যারা এই প্রকল্পের মধ্যে পড়েন না। এমন অনেকে আছে যাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি। আবার বহু যোগ্য সুবিধাভোগীদের নাম বাদ দেওয়া হয়েছে। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির কাছে পদ নয়, দেশের যুব সমাজ ও ছাত্রছাত্রীরাই সর্বাগ্রে। এক্সে দেওয়া একটি পোস্টে অমিত শাহ লেখেন, বিজেপি কর্মীদের কাছে দেশ, যুব সমাজ ও ছাত্রছাত্রীরা যে কোনো পদ বা রাজনৈতিক স্বার্থের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সেই আদর্শেরই প্রতিফলন। নিট উত্তীর্ণদের ন্যায় বিচারের আশ্বাস। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, নিট পরীক্ষায় সফল ছাত্রছাত্রীরা সম্পূর্ণ ন্যায় বিচার পাবেন। অমিত শাহর বক্তব্য, দেশের যুব সমাজের আবেগকে মোদী সরকার সম্মান করে। প্রশ্ন ফাঁসের মতো অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় সংস্কার এবং দোষীদের কঠোর শাস্তির যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমি নিশ্চিত এই পদক্ষেপগুলির ফলে নিটে সফল ছাত্রছাত্রীরা সম্পূর্ণ ন্যায় বিচার পাবে। এতদিন তিনি সামলেছেন খনির কয়লা থেকে শুরু করে সংসদের অন্তর্মহলের জটিল হিসেব নিকেশ, কিন্তু এবার তার হাতে গোটা দেশের কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎ। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর দেশের নতুন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্ব কাঁধে নিলেন প্রহ্লাদ যোশী। অন্যান্য মন্ত্রক সামলানোর চেয়ে শিক্ষামন্ত্রকের দায়িত্ব যে কঠিন চ্যালেঞ্জ তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু যিনি গোটা দেশের শিক্ষা ব্যবস্থা স্টিয়ারিং ধরলেন, তার নিজের ছাত্র জীবন ঠিক কেমন ছিল, কত দূরই বা পড়াশোনা করেছেন তিনি, চলুন এক নজরে ফিরে দেখা যাক নতুন শিক্ষামন্ত্রীর শিক্ষা জীবনের আদ্যপান্ত। কলা বিভাগের ছাত্র প্রহ্লাদ যোশী। সাম্প্রতিক অতীতে দেশের শিক্ষামন্ত্রীদের অনেকেরই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বা ম্যানেজমেন্টের মতো প্রফেশনাল ডিগ্রি ছিল, তবে প্রহ্লাদ যোশী সেদিক থেকে বেশ কিছুটা আলাদা। তিনি ছিলেন কলা বিভাগ অর্থাৎ হিউম্যানিটিজের ছাত্র। সংসদের অফিসিয়াল প্রোফাইল অনুযায়ী কর্ণাটকের হুবলি থেকে স্কুলের পড়াশোনা শেষ করেন প্রহ্লাদ যোশী। এরপর 1983 সালে ধারওয়াড়ে কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কাদেশ সিদ্ধেশ্বর আর্টস কলেজ থেকে কলা বিভাগে স্নাতক অর্থাৎ বিএ ডিগ্রি লাভ করেন। তার এই বিশ্ববিদ্যালয়টি উত্তর কর্ণাটকের অন্যতম প্রাচীন এবং নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে গত কয়েক দশকে বহু নামী নেতা, আমলা ও বিশেষ ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন। জানা যায়, ছাত্রাবস্থা থেকে জনসমস্যা, সমাজসেবা এবং সমাজের সামগ্রিক উন্নয়নে তার গভীর আগ্রহ ছিল। 2 দশকের রাজনৈতিক ক্যারিয়ার। 1962 সালের 27 নভেম্বর কর্ণাটকে জন্মগ্রহণ করেন তিনি। তার শিক্ষা জীবন তার দীর্ঘ বর্ণময় ক্যারিয়ারের একটি অংশ মাত্র। রাজনীতিতে আসার আগে তিনি ছোটখাটো ব্যবসা এবং সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। 2004 সালে ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রথমবার সাংসদ নির্বাচিত হন। তারপর থেকে প্রতিটা নির্বাচনেই জিতেছেন। টানা 5 বারের সাংসদ প্রহ্লাদ যোশী বর্তমানে বিজেপির অন্যতম বিশ্বস্ত এবং দক্ষ প্রশাসক। কঠিন ও জটিল মন্ত্রক সামলাতে তার যথেষ্ট সুনাম রয়েছে। স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা দাবিতে দিল্লি যন্তর মন্ত্রে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও পেলেট গান বা ছড়রা বন্দুকের ব্যবহার নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই পুলিশি হামলাকে পাশবিক বল প্রয়োগ বলে অভিহিত করে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ভাষায় চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছাত্র সমাজের উপর এই নির্মম নির্যাতনের নেপথ্য নির্দেশ কার ছিল তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 2টি সুনির্দিষ্ট প্রশ্ন রেখেছেন তিনি। চিঠিতে রাহুলের বিস্ফোরক অভিযোগগুলি ঠিক কি? শান্তিপূর্ণ আন্দোলনের বর্বরোচিত হামলা। রাহুল অভিযোগ করেছেন, গত 20 জুলাই পড়ুয়ারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু সরকার তাদের কথা শোনার বদলে পুলিশ দিয়ে তাদের উপর অমানবিক অত্যাচার চালিয়েছে। বাছবিচারহীনভাবে ছাঁটাই করা হয়েছে কাঁদানে গ্যাস ও মারণাস্ত্র। মহিলা পড়ুয়াদের উপর নির্যাতন। কংগ্রেস সাংসদের সবচেয়ে মারাত্মক অভিযোগ হলো পুলিশ কর্মীরা মহিলা পড়ুয়াদের উপরে চড়াও হন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের গোপন অঙ্গে আঘাত করেন। পেলেট গানের ব্যবহার। আন্দোলন দমাতে পেলেট গানের মতো মারণাস্ত্র ব্যবহারের ঘটনাকে সবচেয়ে ভয়ঙ্কর দিক বলে উল্লেখ করেছেন রাহুল। 19 বছরের ছাত্র সাহিলের যন্ত্রণার কথা তুলে ধরলেন রাহুল। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্টের প্রসঙ্গ টেনে রাহুল জানান, এই পুলিশি হামলায় বহু সাধারণ মানুষ ও সাংবাদিক মারাত্মকভাবে জখম হয়েছে। চিঠিতে তিনি বিশেষভাবে 19 বছরের এক তরুণ ছাত্র সাহিল লোচাবের কথা তুলে ধরেছেন। পেলেট গানের আঘাতে মারাত্মক জখম হওয়ায় সাহিল বর্তমানে হাসপাতালে যন্ত্রণায় ছটফট করছেন এবং তার একটি চোখ চিরতরে নষ্ট হয়ে যাওয়ার তীব্র আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে হাসপাতালে গিয়ে আহত ছাত্রের সঙ্গে দেখা করে এসেছেন রাহুল। রাজ্যে অন্নপূর্ণা যোজনা ঘিরে নতুন করে তৎপরতা শুরু করল সরকার। প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় স্বচ্ছতা আনতে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নির্দেশ, আগামী 10 দিনের মধ্যে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে তালিকা চূড়ান্ত করতে হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার আওতায় নতুন পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়ার আগে বর্তমান তালিকা পুনর্বিবেচনা করা হবে। অভিযোগ উঠেছে, অনেক অযোগ্য ব্যক্তি এখনো তালিকায় রয়েছেন, আবারও বহু প্রকৃত যোগ্য আবেদনকারীর নাম বাদ পড়েছে। সেই কারণে এবার তালিকা সংশোধনের কাজে বিশেষ জোর দিচ্ছে সরকার। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা
পরিকল্পনা যোজনা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হয়েছে। তার দাবি, কিছু ক্ষেত্রে এমন পারিবারিক তালিকায় রয়েছে যারা প্রকল্পের নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন না। অন্যদিকে বহু দরিদ্র প্রকৃত সুবিধাভোগী এখনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। শুধু প্রশাসনের উপর নির্ভর না করে এদের বিধায়কদেরও সরাসরি দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিটি এলাকায় গিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে হবে এবং প্রয়োজন হলে সমীক্ষা চালিয়ে তালিকায় নাম সংশোধন বা বাদ দেওয়ার কাজ করতে হবে। তার মতে, মাঠ পর্যায়ে যাচাই ছাড়া প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব নয়। দেশ জুড়ে নিট সহ বিভিন্ন মর্যাদাপূর্ণ সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ব্যাপক অনিয়মের অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরে চলা ও বিতর্কে অবসান ঘটাতে এবং আরও অনেক বেশি কঠোর ও নাশকতামূলক আইন আনার পথে এগোচ্ছে কেন্দ্র সরকার। পরীক্ষা সংক্রান্ত অপরাধ এবং জালিয়াতি সম্পূর্ণভাবে দমনে পাবলিক এক্সামিনেশনস অর্থাৎ প্রিভেনশন অফ আনফেয়ার মিনস সংশোধনী বিল 2026-এর খসড়ায় শুক্রবার সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। অত্যন্ত বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অবিলম্বে সংসদে পেশ করার নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ মেনে আগামীকাল লোকসভায় নতুন সংশোধনী বিলটি আনুষ্ঠানিকভাবে তোলার জোরালো সম্ভাবনা রয়েছে। নতুন প্রস্তাবিত সংশোধনী বিলে 2024 সালের বিদ্যমান আইনের শাস্তির বিধানগুলিকে আরও গুণ কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে নিয়মে অপরাধের জন্য ন্যূনতম 3 বছরের কারাদণ্ডের যে বিধান ছিল তা 5 বছর করা হয়েছে। এমনকি অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ সাজা 5 বছর থেকে 10 বছর পর্যন্ত করার কঠোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি আর্থিক জরিমানার অঙ্ক রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। সর্বোচ্চ জরিমানার পরিমাণ 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 1 লাফে 50 লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো সরকারি বা বেসরকারি সংস্থা কিংবা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি প্রশ্ন ফাঁস বা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অভিযুক্ত সংস্থার উপর সর্বোচ্চ 5 কোটি টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা হতে পারে এবং তাদের সরকারি পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে 8 বছরের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হতে পারে। উল্লেখ্য, বর্তমানে আইনে এই নিষেধাজ্ঞার মেয়াদ মাত্র 4 বছর রয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট অভিযুক্ত সংস্থার ডিরেক্টর বা শীর্ষস্থানীয় কর্তাদের বিরুদ্ধে ন্যূনতম 5 বছরের জেলের পাশাপাশি 5 কোটি টাকা পর্যন্ত জরিমানার কঠোর বিধান রাখা হয়েছে।